আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস নতুন বিপদ এবং বিপত্তিতে পড়েছেন। কিছু মানুষ বহুদিন ধরে তার গুণমুগ্ধ ছিলেন, কারণে অকারণে তার প্রশংসা করতেন, কখনো অনাহত, কখনো অপ্রয়োজনীয় এবং কখনো অতি রঞ্জিত। আর যারা আমরা বাংলাদেশে বসে মূলত ডক্টর মোহাম্মদ ইউনূসের কল্যাণ চাইতাম এবং মৃদু ভাষায় তার কর্মকাণ্ডের সমালোচনা করতাম, ব্যক্তিগতভাবে কখনো ডক্টর মোহাম্মদ ইউনূসকে অসম্মান করে আমাদের এই বাংলাদেশে যারাই আমরা কন্টেন্ট তৈরি করি তারা কিন্তু কখনো কোনো কথা বলিনি। ওনার ব্যক্তিগত চরিত্র, ওনার শিক্ষা দীক্ষা, ওনার বংশমর্যাদা, বিশ্বব্যাপী তার সুনাম এবং সুখ্যাতি, তার সারা জীবনের অর্জন নিয়ে আমি ব্যক্তিগতভাবে কখনো নেতিবাচক মন্তব্য করিনি। যথাসম্ভব বলার চেষ্টা করেছি তিনি যা তাই। তার সঙ্গে আমার একটা ধারাবাহিক সম্পর্ক ছিল সেই 2009 থেকে, অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট, অ্যাজ এ গোলাম মোল্লা রনি এবং অ্যাজ এ ডক্টর মোহাম্মদ ইউনূস। এর মধ্যে যে সম্পর্ক থাকা দরকার সর্বোচ্চ পর্যায়ে, সেইরকম একটা সম্পর্ক ধারাবাহিকভাবে ছিল। এবং সেই সম্পর্কটি কোন পর্যায়ে, ধরুন আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বাংলাদেশ প্রতিদিন, নয়া দিগন্তে আমার যে পোস্ট এডিটোরিয়াল, যেটা উপসম্পাদকীয়, অনেকবার লিখেছি আর টেলিভিশনে বলেছি তো বহুবার। আর সেই লেখাগুলো ওনাকে এতটা টাচ করেছিল যে উনি নিজে কখনো দেশের বাইরে থেকে, কখনো বাংলাদেশে থেকে ওনার যে একান্ত ব্যক্তিগত টেলিফোন, নো ভায়া মিডিয়া, সেই টেলিফোন দিয়ে তিনি টেলিফোন করে ধন্যবাদ জানিয়েছিলেন বহু আগে। সেটা 2010, 11, 12 এই সময়ের কথা বলছি। এরপরে সম্পর্কটা আরো ভালো হয়ে যায় এবং এখন পর্যন্ত সম্পর্ক খারাপ হওয়ার কিচ্ছুই ঘটেনি। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো যে শেখ হাসিনার সঙ্গে তার একটা সমস্যা ছিল, আমি এটা কখনোই সমর্থন করিনি। আমি সবসময় ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে ছিলাম এবং প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে তাকে আমি অনুরোধ করেছিলাম যে আপা এই সমস্যাটা সমাধান করে ফেলেন। এবং ওটার উত্তরে প্রধানমন্ত্রী আবার কি বলেছেন সেটাও আবার জাতীয় দৈনিকে, মানে বাংলাদেশ প্রতিদিনের মতো বহুল পঠিত পত্রিকায় বা তৃতীয় মাত্রার মতো অনুষ্ঠানে সেটা বলেছিলাম। যাই হোক, উনি যখন ক্ষমতা গ্রহণ করলেন, বাংলাদেশের আরো অনেক মানুষের মতো আমি ভীষণ রকম খুশি হয়েছিলাম। কিন্তু তার উপদেষ্টা মণ্ডলীদের শপথ গ্রহণ এবং তার প্রথম 24 ঘন্টার যে কর্মসূচি, এই জিনিসগুলো দেখে আমার মনে হলো যে তিনি হয়তো ভালো করবেন না। তো তিনি যেন ভালো করতে পারেন সে বিষয়গুলো নিয়ে আমি সবসময় সোচ্চার থাকার চেষ্টা করেছি। কিন্তু ব্যক্তিগতভাবে বাংলাদেশের এই প্রবীণতম মানুষটি, বাংলাদেশে খুব অল্প মানুষ জন্ম নেয় যারা দুনিয়াব্যাপী সুনাম সুখ্যাতি অর্জন করেন। আমাদের বঙ্গবন্ধু, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, এরকম বাঙালি খুব অল্প আছে। শেরে বাংলাকে ফজলুল হক আমাদের দেশে অনেক বড়, কিংবা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী অনেক অনেক বড়, ইভেন হোসেন সৈয়দ সরওয়ার্দী উপমহাদেশের রাজনীতিতে কিংবদন্তি। কিন্তু আপনি যদি গ্লোবালি সারা দুনিয়াতে আজ থেকে আরো 200 বছর পরে অল্প কয়েকজন বাঙালির নাম জানতে চান, তাহলে হয়তো কেউ বলবেন শশাঙ্ক, কেউ বলবেন আলাউদ্দিন হোসেন শাহ, কেউ বলবেন অতীশ দীপঙ্কর, কেউ বলবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, কেউ বলবেন বঙ্গবন্ধু। কাজেই এই যে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত যে মানুষটি পরিচিত হয়েছেন আপন কর্তৃত্বে, আপন আলয়ে এবং আপন যোগ্যতা বলে, আমি তাকে সবসময় ওইভাবে মূল্যায়ন করি। এবং তিনি যদি একেবারে জীবনের শেষ প্রান্তে এসে আরো ভুল করেন, তবুও তার এই সম্মান এবং মর্যাদার সম্পর্কে আমি কখনোই কার্পণ্য করব না প্রকাশ করতে, এমনকি ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও নয়। ওনার সঙ্গে আমার স্বার্থের সম্পর্ক তো দূরের কথা, কারোর সঙ্গে আমার আসলে স্বার্থের সম্পর্ক কখনই ছিল না। শেখ হাসিনার সঙ্গেও না, তারেক রহমান সাহেবের সঙ্গেও না, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গেও না। আমি আমার আপন ভুবনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুটো ডাল ভাত খাওয়ার জন্য যে সঙ্গতি দিয়েছেন এবং নিজের কর্ম দ্বারা কোনো রকম পদ পদবি ছাড়াই
সমাজে কাজ করার যে সুযোগ দিয়েছেন এজন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। কোনো পরিচয় দরকার নাই, কোনো পদ এবং পদবি দরকার নেই। আর যেহেতু যেটা আমার দরকার নেই সেটার জন্য কারো পেছনে ছোটারও কখনো প্রয়োজন অনুভব করিনি। আমার জীবনে যে প্রাপ্তিগুলো আমি কাজ করে গিয়েছি, আর সেই প্রাপ্তিগুলো আমার কাছে চলে এসেছে। তো সেই দিক থেকে আমার বন্ধুবান্ধব, আপনজন, শুভানুধ্যায়ী যারা আমার খুব ঘনিষ্ঠজন, যেই মুহূর্তে তারা খুব ভালো পর্যায়ে পৌঁছে গেছেন, অমনি আমি তাদের থেকে দূরে চলে এসেছি স্বেচ্ছায়, যেন তাদের সাথে চলতে গিয়ে আমার মধ্যে কখনো ইনফেরিয়ার কমপ্লেক্স না আসে যে সে কত বড়, আমি কত ছোট। কেউ হয়তো ধন সম্পদে, কেউ হয়তো ক্ষমতায়, কেউ হয়তো জ্ঞান এবং গরিমায় আমার চাইতে অনেক দূর এগিয়ে গিয়েছেন। যখনই তিনি এগিয়ে গিয়েছেন আমি তাকে সম্মান করে নিজেকে আস্তে গুটিয়ে নিয়ে এসেছি। ছোট্ট একটা উদাহরণ দিই। সেনাপ্রধান জেনারেল নুরুদ্দিন খান যখন সেনাবাহিনী প্রধান, তার সঙ্গে যে কোনোভাবে আমার একটা সম্পর্ক হয়ে যায়। এরপর উনি যখন রিটায়ার্ড করেন তখন আমার ব্যবসা শুরু, এবং উনি আমার ব্যবসার অংশীদার হতে আগ্রহ প্রকাশ করেন এবং আমরা একটা ডিড অফ এগ্রিমেন্ট সাইন করে ওনার সঙ্গে, মানে উনি আমার ওয়ার্কিং পার্টনার হিসেবে কাজ করবেন, আমি ব্যবসা করব, আমার যেখানে যেখানে দরকার উনি টেলিফোন করে দিবেন বা সাহায্য করবেন, এরকম একটা চুক্তিতে ওনার সঙ্গে আমার একটা অংশীদারিত্ব হয়। এটা কয়েক মাস চলল। এর মধ্যে উনি আওয়ামী লীগ জমানাতে মন্ত্রী হয়ে গেলেন। মন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গে একদিন পরে আমি তার সঙ্গে দেখা করলাম তার বাসাতে। তিনি তখনও সরকারি বাসায় ওঠেননি। তা আমি গিয়ে বললাম যে, স্যার, এখন আপনি রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োজিত, আমি আসলে এমন মানুষের সঙ্গে পার্টনারশিপ করতে চাই যারা সত্যিকার অর্থে আমার অংশীদার, তার মধ্যে আমার কোনো ইনফেরিয়ার এবং সুপিরিয়ার কমপ্লেক্স থাকবে না। আজ আপনি মন্ত্রী, তাও আবার খনিজ এবং জ্বালানি সম্পদ মন্ত্রী, তো কাজে আমার খুশি হওয়ার কথা, কিন্তু আমি আপনার সঙ্গে এই ব্যবসায়িক সম্পর্কটি ছিন্ন করতে এসেছি। বিশ্বাস করেন, উনি জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ, অবাক বিস্ময়ে অন্তত 4-5 মিনিট আমার দিকে তাকিয়েছিলেন। তারপরে বললেন যে, বাবা, তুমি যেভাবে চাইবে ওভাবেই হবে। এরপরে আমাদের মধ্যে সম্পর্ক আছে, কিন্তু সেই ব্যবসায়িক সম্পর্ক নয়। আমি এই ধরনের যে আমার যে যাকে বলে অভিজ্ঞান, এই ধরনের আমার যে রুচিবোধ, আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, জেনারেল নুরুদ্দিন খান এখনো জীবিত আছেন। এরকম বহু ঘটনা আমার জীবনে ঘটেছে। তো কাজেই ডক্টর মোহাম্মদ ইউনূসের আশেপাশে যারা আছেন তারা, কিংবা যারা খুব কাছাকাছি যেতে চান তারা, বা যারা যেতে গিয়ে পিছিয়ে পড়েছেন, তার দ্বারা কাঙ্ক্ষিত ফলাফল পাননি, তারা হয়তো নিজেদের মতো করেই আমাকে মনে করবেন। এটা তাদের ব্যক্তিগত বিষয়। আমি এই কথাগুলো বললাম এই কারণে, সাম্প্রতিক সময়ে কিছু মানুষ যারা ইউটিউব করেন দেশের বাইরে থেকে, এবং আমাদের দেশে এদেরকে কেউ টোকা ইউটিউবার বলেন, কেউ পাকিস্তানি বীজে তৈরি সেই পাকি বীজ, রাজাকারের বাচ্চা, এই ধরনের কথাবার্তা তাদেরকে বলেন। আমি ব্যক্তিগতভাবে তাদের কারোর সঙ্গে আমার কখনো দেখা হয়নি, একমাত্র কনক সরোয়ার ছাড়া অন্য যারা আছে তাদের সাথে কখনো মুখোমুখি আমার দেখা হয়নি, টেলিফোনেও কখনো আমার তার সঙ্গে কথাবার্তা হয়নি, দেখা হয়নি। তো কাজে তাদের সম্পর্কে আমি কখনো নেতিবাচক কথাবার্তা না বলে, আওয়ামী লীগ জমানাতে যখন তারা মজলুম ছিলেন তখন তাদের নাম আমার এই কন্টেন্টে মাঝে মধ্যে আমি নিয়ে এসেছি, যেন তাদের নামগুলো উচ্চারিত হয়। এবং ধরুন পিনাকির কথাই বলি, যখন আমি পিনাকিকে প্রমোট করতাম তখন পিনাকির যে ফলোয়ার ছিল ইউটিউবে আমার চেয়ে অনেক অনেক কম। আপনি যে সময়টাতে আমি এই ইউটিউব শুরু করি, ঠিক পিনাকি ওখান থেকে কন্টেন্ট তৈরি করতেন, কিন্তু সে তখনও এই যে এখন যে স্টাইলে বগুড়ার ভাষায় কথা বলেন, গালাগালি করেন, আঙ্গুল ফুলান, ঠিক এই ভাষায় তখন আসতে পারেননি। কিন্তু তখন তিনি শ্রেণীর শত্রু। কিন্তু তাকে প্রমোট করার জন্য আমি যতটা সম্ভব, যাকে বলা হয়, চেষ্টা করেছি। কিন্তু যেই মুহূর্তে পিনাকি আমাকে ছাড়িয়ে গেছেন, স্টার হয়ে গেছেন, এবং আরও অনেক মানুষের, যাকে বলা হয়, তার কর্মী সমর্থক বেড়ে গেছে, ঠিক ওই সময়টিতে আমার কাছে মনে হয়েছে যে পিনাকিকে নিয়ে এখন আমার ইতিবাচক নেতিবাচক কিছুই বলার দরকার নেই। সে তার আপন কর্মেই প্রশংসিত হবেন অথবা নিন্দিত হবেন। এভাবে আমি আরও অনেকের নাম, যাদের সঙ্গে আমার পিনাকির সঙ্গে যেমন পরিচয় ছিল না, আরও অনেকের সঙ্গে পরিচয় ছিল না, এরকম যারা যারা দেশের বাইরে ইদানিং যে ইউটিউব করছেন। তো যখন ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় এলেন
তখন এদের একটা বিরাট অংশ, প্রায় সবাই, ডক্টর মোহাম্মদ ইউনূসকে অযাচিতভাবে প্রশংসা শুরু করলেন এবং তার সঙ্গে সঙ্গে জামাত এবং এনসিপির, যাকে বলা হয়, একেবারে অন্ধ ভক্ত হয়ে গেলেন। তো এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জামাত এবং এনসিপি, তাদের যখন একেবারে যাকে বলে সফলতা এমন একটা পর্যায়ে, ক্ষমতায় এনসিপি চলে আসছে, নাহিদ প্রধানমন্ত্রী হবে, তারপর জামাতের আমির হয়তো আমিরুল মোমিনিন হবেন, এরকম যখন অবস্থা, তখন আমি এদের ব্যাপারে এতটা আশাবাদী ছিলাম না। আমি বরং আজকে তাদের যে পরিণতিটি, সেই পরিণতিটি আমি টের পেয়ে গিয়েছিলাম 2024 সনের আগস্ট মাসের একেবারে 6-7 তারিখের দিকেই। তো ওই সময়টিতে, সম্ভবত আগস্ট মাসের 2024 সালের 9 তারিখে, জামাতের এক নেতা আমাকে একটা টেলিফোন করলেন। এর কারণ হলো, আমি একটা কন্টেন্টে বলেছিলাম যে সামনে জামাতের দিন ভালো আসবে না। তো উনি অনুযোগ করছিলেন। এর কারণ হলো, তখন পর্যন্ত জামাতের লোকজন 2024 সনের সেই আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত জামাতের লোকজন আমাকে, মাহমুদুর রহমান সাহেব, মানে আমার দেশের মাহমুদুর রহমান সাহেবকে ঠিক একই কাতারে ফেলে ওই